थोड़ा उधर कर लो। अरे ওইটুকুনি কেন লাইট গার্ড হয় না বোকার মতো কথা বলছিস এই পিছনে ওটা লাগালে হ্যাঁ তো কি করব তাহলে এই পিছনে ওটা লাগালে গার্ড হয় দেও না হয় না গেল দুটো আছে আমি বলবো তো না তোমরা নমস্কার সকলকে। আপনারা সকলে জানেন যে 2026-এর নির্বাচন আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এবং গতকাল আমাদের মাননীয় গৃহমন্ত্রী অমিত শাহজি মহাশয় উনি সংকল্পপত্র প্রকাশ করেছেন এবং তিনি ভরসার শপথ, ভয় নয় ভরসা, সেইটা নিয়ে আমাদের সংকল্পপত্র প্রকাশ করেছেন এবং এই সংকল্পপত্রটা গতকাল আমরা সবাই শুনেছি এবং আপনাদের এই ব্যারাকপুর সাংগঠনিক জেলায় আমাদের এই প্রেস কনফারেন্স হচ্ছে আবার ব্যারাকপুরবাসীকে এই সংকল্পপত্র নতুন করে অবগত করবার জন্য। এবং আমার মনে হয় এই সংকল্পপত্র আমাদের পশ্চিমবাংলার ইতিহাসে এই প্রথম সংকল্পপত্র, যে সংকল্পপত্র ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা সেক্টর থেকে প্রত্যেকটা কোনায় কোনায় বিভিন্ন জায়গার বিভিন্ন সমস্যাগুলোকে 34 বছরের বাম শাসন এবং 15 বছরের তৃণমূলের শাসনে আজকে বাংলা যে ধ্বংসাত্মক রূপ নিয়েছে এবং সেই জায়গা থেকে প্রত্যেকটা শ্রেণীর মানুষের কাছে পৌঁছে তাদের ভেতর থেকে সমস্যাগুলোকে এক ছাতার তলায় করে সেগুলোকে সমাধানের জন্য এগিয়েছেন এবং শপথ নেওয়া হয়েছে 2026-এ আমাদের আর কয়েক দিন বাকি। কয়েক দিনের মধ্যে আমাদের এই 15 বছরের সরকারকে উৎখাত করে ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এবং তার জন্য আমাদের সরকার আসার শুরুতেই আমাদের কিছু চ্যালেঞ্জেস, কিছু শপথ নেওয়া হয়েছে যার লড়াই আমরা যবে থেকে সরকার হবে মানুষের জন্য আমাদের এই লড়াই হবে। এতদিন ধরে আমাদের লড়াই ছিল আমাদের ক্ষমতায় আসা এবং এর পরের লড়াইটা হচ্ছে মানুষের সাথে মিলেমিশে আমরা কি করে এই পশ্চিমবাংলাটাকে দাঁড় করাতে পারি। তার প্রথম যে সংকল্পপত্রের প্রতিশ্রুতি সেটা হচ্ছে যে জাতি হবে এবং এই অনুপ্রবেশের বিরুদ্ধে যে সারা দেশব্যাপী যে অভিযান চলছে SIR, এই অনুপ্রবেশের বিরুদ্ধে আমাদের সরকার প্রত্যেকটা মানুষের সাথে আছে এবং অনুপ্রবেশকারী যেন আস্তে আস্তে করে বাংলা থেকে নিশ্চিহ্ন হয়, রোহিঙ্গারা নিশ্চিহ্ন হয়, কেউ যেন এইভাবে বাংলাটাকে এত সহজভাবে ঢুকে পড়তে না পারে তার জন্য কিন্তু কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট এই নীতিকে কঠোরভাবে আমাদেরকে পরিচালনা করা হবে এবং যে যে জায়গায় আমাদের সরকার আসা মাত্রই আমাদের বর্ডার এলাকাগুলোকে সিল করে দেওয়া হবে এবং তাকে যে জমি আমাদেরকে দেওয়া হচ্ছে না, এটা বারবার বলা হয় BSFকে জমি দেওয়া হচ্ছে না, সেই জমি দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা বর্ডারকে কাটা তার দিয়ে পুরোপুরিভাবে বর্ডার সিল করা হবে। সমস্ত সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা নিশ্চিত করা হবে এবং 7ম বেতন কমিশন, যেটা অমিত শাহজি শুরুতেই বলে গেছেন, সেগুলো বাস্তবায়িত করা হবে এবং এই সরকারের এই প্রতিশ্রুতি আপনারা জানেন যে তৃণমূল সরকার দিয়ে না দেওয়া এবং বিভিন্নভাবে সরকারি কর্মচারীদেরকে মানে ইউজ করে প্রত্যেকটা ভোটের সময় তাদেরকে ইউজ করা এবং তাদেরকে সেই ততটুকু সম্মানিক পর্যন্ত না দেওয়া, এটা একটা চরিত্র দেখা গেছে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে। এবং ভোটের ঘোষণার আগেই আপনারা দেখবেন সেদিনই উনি আবার হঠাৎ করে প্রতিশ্রুতি দিয়েছেন আমরা সরকারি কর্মচারীদেরকে দিয়ে দেব, কিন্তু আমরা জানি ভোটের আগে যত প্রতিশ্রুতি আসুক আগামী ভোট যখন চলে আসে বা ভোট যখন চলে যায় সেই প্রতিশ্রুতিগুলো সবকটাই মিথ্যে হয়ে যায়। আগামী 5 বছরে 1 কোটি মানুষের জন্য নতুন চাকরি ও স্বনির্ভর হওয়ার সুযোগ তৈরি করা হবে এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান সুনিশ্চিত হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে 3000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। দেখুন, আমরা ভাতাতে বিশ্বাস করি না এবং আমরা বিশ্বাস করি মানুষকে আগে স্বনির্ভর করতে হবে।
এবং পশ্চিমবাংলার জন্য যেরকম অবস্থা দাঁড়িয়েছে, আগে মানুষ যেভাবে মানে একদম ধ্বংস হয়ে যখন মানুষ একদম এই পশ্চিমবঙ্গ যখন পিছিয়ে পড়েছে, তখন মানুষকে সামনে আসার লক্ষ্যে আমাদের তাদেরকে দাঁড় করানোর জন্য আমাদের ৩,০০০ টাকা করে, যেটা মহিলাদের ক্ষেত্রে ৩,০০০ টাকা এবং যুবকদের ক্ষেত্রেও ৩,০০০ টাকার প্রতিশ্রুতি আমাদের দেওয়া হচ্ছে। ধান, আলু, আম চাষে বিশেষ সরকারি সাহায্য এবং কৃষকদের জন্য ফসলের ন্যায্য মূল্য সুনিশ্চিত করা হবে। রাজ্যের প্রতিটি মৎস্যজীবীকে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে নথিভুক্ত করা হবে। অর্থনীতিকে চাঙ্গা করতে পশ্চিমবঙ্গকে একটি শীর্ষস্থানীয় শিল্পকেন্দ্রে এবং দেশের অন্যতম প্রধান মাছ রপ্তানিকারক রাজ্যে উন্নতি করা হবে। আপনারা সকলেই জানেন যে বিজেপি মানেই মাছ মাংস চলবে না বলে যে কনফিউশন, যে রকমভাবে মানুষের কাছে একটা ভুল বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেটা যে এই সংকল্পপত্র দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাঙালি মাছ ছাড়া কখনো থাকতে পারে না, এবং নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রীজি বিভিন্ন স্তরের মানুষের ক্ষেত্রে সেটা ভেবেছেন এবং মৎস্য ব্যবসাটাকে কিভাবে আরও উন্নত করা যায়, সেই মৎস্য শিল্পকে আরও কীভাবে উন্নত করা যায় তার দিকে কিন্তু ধ্যান দেওয়া হবে। ভারতীয় সংবিধানের ৮ম তপশিলি, কুড়মালি এবং রাজবংশী ভাষাকে অন্তর্বাস্তবন সহ কেন্দ্রীয় সরকারি প্রকল্প চালু হবে। মহিলাদের জন্য বিনামূল্যে HPV টিকাকরণ ও স্তন ক্যান্সার পরীক্ষা চালু করা হবে। উত্তরবঙ্গে একটি নতুন এইমস চালু করা হবে এবং উত্তরবঙ্গের নতুন IIT ও IIM ক্যাম্পাস স্থাপন করা হবে। গত ১৫ বছরে তৃণমূলের সরকারের যে দুর্নীতি, আইন শৃঙ্খলার যে অবক্ষয় ঘটেছে, তার খতিয়ান তুলে ধরে ভারতীয় জনতা পার্টি সরকারে আসা মাত্রই একটা শ্বেতপত্র প্রকাশ করবে। এবং আমরা জানি যে তৃণমূল মানেই কাটমানি, তৃণমূল মানেই সিন্ডিকেট রাজ। এই সিন্ডিকেট রাজ এবং কাটমানি, এই তৃণমূল রাজ সরকার আসার সাথে সাথেই এই কাটমানি রাজকে নির্মূল করা হবে, সিন্ডিকেট রাজকে নির্মূল করা হবে। মহিলাদের নিরাপত্তার জন্য থাকবে বিশেষ মহিলা পুলিশ ব্যাটালিয়ন, দুর্গা সুরক্ষা স্কোয়াড। রাজ্যের সমস্ত সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ করা হবে। আমরা দেখেছি নরেন্দ্র মোদীর সরকারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা, 5 কেজি ফ্রি রেশন, আয়ুষ্মান ভারত, বিভিন্ন জায়গায় মহিলাদেরকে কিভাবে এগিয়ে রাখা যায়, মহিলাদের নাম কি করে থাকা যায়, সেটা নরেন্দ্র মোদীজি চেষ্টা করেছেন। বিশেষ করে বাংলার ক্ষেত্রে আমরা একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকতেও যে মহিলাদের ওপর যে অত্যাচার হয় এবং সেই অত্যাচারের বিচার ব্যবস্থা মানে কখনোই শেষ হয়নি এবং বিচার হয়নি যাদের, এবং মহিলাদেরকে শুধু সাংসদ বিধায়কদের সামনে এনে উনি একটা বার্তা দিতে চেয়েছেন যে আমি মহিলাদেরকে সামনে রাখি। কিন্তু এত বাংলায় নারী নিরাপত্তার অভাব হয়েছে, নারী নিরাপত্তাতে, নারী অত্যাচারে, নারী পাচারে, অ্যাসিড অ্যাটাকে আজকে এগিয়ে বাংলা হয়েছে, এবং সেখানে উনি বলা সত্ত্বেও কিন্তু কোনো মহিলা থানা বলা সত্ত্বেও আপনারা দেখবেন মহিলাদের কোনো প্রায়োরিটি দেওয়া হয়নি, মহিলাদের জন্য কোনো উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এইবার বাংলাতে এই প্রথম আমার মনে হয় নতুন করে মহিলা থানা, দুর্গা সুরক্ষা স্কোয়াড তৈরি করা হচ্ছে এবং প্রত্যেকটা জায়গায় আপনারা জানেন নারী বন্ধন অধিনিয়ম বিল 33% সংরক্ষণ যেটা আছে সেটাও এই বাংলায় করা হচ্ছে। মহিলাদের স্বাবলম্বী করতে আপনাদেরকে বলেছি ৩,০০০ টাকা করে দেওয়া হচ্ছে এবং UCC ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়ন করার আইন প্রণয়ন করা হচ্ছে। ক্ষেত্রে আইন এক থাকবে, বিচার ব্যবস্থা এক থাকবে এবং আমরা ভারতবর্ষ একটা পরিবার আমরা মনে করি এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ইউনিফর্ম সিভিল কোড সরকারে আসা মাত্রই এটা চালু করা হবে। পুরনো চা বাগানগুলোর উন্নয়ন, দার্জিলিং চায়ের বিশ্বজনীয় ব্র্যান্ডিং এবং পাট শিল্পের আধুনিকরণ করা হবে। আপনারা জানেন ব্যারাকপুর শিল্পাঞ্চল জুটের এবং আমাদের জানি এই শিল্পাঞ্চল জুট শিল্পের জন্য বিখ্যাত। আমরা এর একটা হেরিটেজ আছে ব্যারাকপুর শিল্পাঞ্চলের, কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে শিল্পাঞ্চলগুলো যেভাবে মুখ থুবড়ে পড়েছে, বিশেষ করে ব্যারাকপুর, আপনারা হুগলি সাইড জানেন, শ্রীরামপুর সাইড জানেন, যেভাবে জুট শিল্প মুখ থুবড়ে পড়েছে এবং নিজেদের মধ্যে ইউনিয়নবাজি এবং তাদের মধ্যে গণ্ডগোল লাগিয়ে ফ্যাক্টরিগুলোকে বন্ধ করে রাখা হচ্ছে, এবং বিশেষ করে পাট শিল্প এবং উত্তরবঙ্গের দার্জিলিংয়ে
যে চা শিল্প রয়েছে তাদেরকেও, চা শ্রমিকদের যে এখন দুরবস্থা দেখা যায়, চা শ্রমিকদেরকেও, চা শিল্পকেও কিন্তু আরও উন্নয়ন কী করে করা যায় তার দিকে নজর দেওয়া হবে। একটি বিশেষ বন্দে মাতরম সংগ্রহশালা তৈরি করা হবে। আপনারা জানেন যে এই ব্যারাকপুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে বিখ্যাত রয়েছেন এবং আমাদের প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায় আমাদের নৈহাটি থেকে প্রার্থী হয়েছেন, তার লেখা বন্দে মাতরম, এবং এই বন্দে মাতরমের 150 বছরের পূর্তি আমাদের ভারতীয় জনতা পার্টি করছে এবং এই বন্দে মাতরমেরকে সেই স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের এই পশ্চিমবাংলাতে, এই বঙ্কিমচন্দ্রের ভিটেতে, এই পশ্চিমবাংলাতেই বন্দে মাতরমের একটা সংগ্রহশালা তৈরি করা হবে। এতদিন বন্দে মাতরম নিয়ে সবাই আমরা বন্দে মাতরম গীত গেয়েছি, গান, রাষ্ট্রগান আমরা গেয়েছি, আমরা বন্দে মাতরমকে বিভিন্নভাবে দেখেছি, কিন্তু বন্দে মাতরমটাকে কোথায় কোন উচ্চ স্থানে নিয়ে যাওয়া হয় সেটা ভারতীয় জনতা পার্টি আগামী আমাদের সরকার এলে করবে। ধর্মচরণের স্বাধীনতা নিশ্চিত করতে আইন বলবৎ করা হবে। জাতীয় নিরাপত্তার কথা আপনাদেরকে বলেছি। রাজ্য সরকারের বাধার কারণে বিভিন্ন জায়গায়, যেমন এই অবস্থায় দাঁড়িয়ে PM কুসুম যোজনা, PM উজ্জ্বলা যোজনা, খেলো ইন্ডিয়া, PM বিশ্বকর্মা যোজনা, এই যোজনাগুলো আমাদের অন্যান্য রাজ্যে চললেও পশ্চিমবঙ্গে বাস্তবায়িত করা যায়নি এবং এই যোজনার মাধ্যমে আমাদের একদম যারা নিচু শ্রেণীর মানুষেরা রয়েছেন, যারা দিন আনে দিন খায়ের মতন অবস্থা হয়েছে, তাদের একটা বন্দোবস্ত এবং লোন নিয়ে তারা নিজেদের ব্যবসা করতে পারে, নিজেদের ভবিষ্যৎ নিজেরা যাতে সুনিশ্চিত করতে পারে। এই প্রকল্পগুলো যে তাদের মধ্যে অন্যতম এবং অন্যান্য রাজ্যে চালু হলেও বাংলায় এটা চালু হয়নি এবং এটা আমাদের বাংলায় চালু করা হবে। পুরসভা নির্বাচনের আগে কলকাতা সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে একটি সুসংগত ও বাস্তবায়িত ভিশন ডকুমেন্ট পেশ করা হবে। এই রূপরেখায় যানজট নিরসন করা হয়, আধুনিক এবং কার্যকর নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হবে, বেআইনি দখল এবং অবৈধ নির্মাণের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে, শহরের পর্যটন সম্ভাবনাকে সর্বোচ্চভাবে বিকশিত করার পরিকল্পনায় ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আরেকটা যেটা নারী সুরক্ষা নিয়ে আপনারা জানেন যে নারী সুরক্ষাতে পশ্চিমবাংলা সবচেয়ে পিছিয়ে রয়েছে। মহিলা মুখ্যমন্ত্রী থাকতে এবং নারী সুরক্ষার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে। অর্থনীতি এবং শিল্পের ওপর, যেখানে আমরা জানি যে শিল্পগুলো বিভিন্নভাবে ধসে পড়েছে, সেখানে আমাদের সিঙ্গুরের মতো জায়গাতেও এবং বিভিন্ন জায়গায় যেখানে শিল্প করার কথা দেওয়া হয়েছিল কিন্তু সেই কথা রাখা হয়নি, বিভিন্নভাবে এই সরকার বাইরে থেকে লোকেদের নিয়ে এসে কোটি কোটি টাকা দিয়ে শিল্প সম্মেলন করেও কিচ্ছু করতে পারেনি। ভারতীয় জনতা পার্টির সরকার এলে সঙ্গে সঙ্গে সিঙ্গুরের মতো জায়গাতেও কিন্তু আমাদের শিল্প সম্মেলন হবে। যুবকদের জন্য বলা হয়েছে যে 3000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে। 2015 সাল থেকে নিয়োগ না হওয়া, বারবার প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষা বাতিলের ফলে ক্ষতিগ্রস্ত প্রার্থীদের চাকরির ক্ষেত্রে 5 বছর পর্যন্ত বয়সের ছাড়। যারা ভাবছেন যে আমাদের বয়স হয়ে গেছে কিন্তু আমরা আর হয়তো পরীক্ষায় বসতে পারবো না বা কিছু করতে পারবো না, সেক্ষেত্রে যে 26,000 চাকরির কথা আমরা জানি যে 5 বছরের বয়সের সময়সীমা তাদেরকে ছাড় দেওয়া হবে। স্থায়ী সরকারি পদ পুনরায় চালু করা হবে এবং নির্দিষ্ট সময়সীমার মধ্যে স্বচ্ছতার সঙ্গে সেই পদগুলোতে আমার মনে হয় সেগুলোতে সব কিছু নিয়োগ করা হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় উৎসাহ দিতে যেসব ছাত্রছাত্রীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছে তাদের এককালীন 15,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। কৃষি এবং গ্রামীণ উন্নয়নে সবাইকেই বলা হয়েছে যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গের সকল কৃষককে জীবিকা এবং কৃষিকাজের প্রয়োজনে 9,000 টাকা আর্থিক সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি কৃষকদের জন্য বিদ্যমান সমস্ত সহায়তা পুরোপুরিভাবে অ্যাক্টিভ করে রাখা হবে। উন্নয়নের স্বার্থে কৃষি জমি অধিগ্রহণ করা হলে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি সংশ্লিষ্ট শিল্পে সেই কৃষকের কর্মসংস্থানের সুযোগও করে দেওয়া হবে। সিঙ্গুরে জানেন তাদের জমি নিয়ে নেওয়া হয়েছিল, সেই জমি ফেরত দেওয়া হয়নি, অনিচ্ছুক কৃষকদের জমি নেওয়া হয়েছিল। সেই কৃষকরা এখন দিশেহারা অবস্থায় চলে গেছে এবং তাদের পরিবারেও দিশেহারা, তারা কোথাও গুজরাটে গিয়ে কাজ নিয়েছে। কিন্তু এক্ষেত্রে যাদের জমি নেওয়া হবে তাদেরকে উচিত কর্মসংস্থান দেওয়া হবে এবং তাদেরকে সেই 4 গুণ মূল্য জমি সেগুলো প্রদান করা হবে। মৎস্য চাষ নিয়ে আপনাদেরকে আমি বলেছি এবং স্বাস্থ্যের জন্য
রাজ্যের প্রতিটি নাগরিকের জন্য উন্নত চিকিৎসা পরিষেবা সুনিশ্চিত করতে আয়ুষ্মান ভারত যোজনাকে এ রাজ্যে কার্যকর করা হবে এবং সুন্দরবন, জঙ্গলমহল বিভিন্ন জায়গায় যেখানে সরকারি হাসপাতালগুলো যেগুলো রয়েছে, যেগুলোতে সরকারি ব্যবস্থা একদম মুখ থুবড়ে পড়েছে, সেই জায়গাগুলোতে বেশি করে স্বাস্থ্য ব্যবস্থা যাতে উন্নত হতে পারে সেগুলো দেখা হবে। শিক্ষার ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে শিক্ষাক্ষেত্রে যে জালিয়াতি হয়েছে, সেই শিক্ষার জালিয়াতিগুলোকে নির্মূল করা হবে। শিক্ষাক্ষেত্রে যেন সুপরিকল্পিতভাবে, সুষ্ঠুভাবে, স্বচ্ছতাভাবে শিক্ষক নিয়োগ হয় সেগুলো দেখা হবে। সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে যদি কথা বলতে যাই, আমাদের বাংলা সবার ওপরে আছে, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সেই সংস্কৃতি বা ঐতিহ্যে বাংলা অনেক পিছিয়ে গেছে। সেই বাংলাকে আবার নতুন করে ফিরিয়ে আনার জন্য প্রত্যেকটি স্থান, প্রত্যেকটি ঐতিহাসিক স্থান, প্রত্যেকটি আমাদের যারা মহিষী বা ব্যক্তিত্ব যারা রয়েছেন তাদের প্রত্যেকটা স্থানকে সুন্দর করা হবে। গঙ্গাসাগর মেলা, মহেশের হ্রদ, বারুণী মেলা, বন্দনা উৎসবকে আন্তর্জাতিক মানের আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক উৎসবে উন্নীত করা হবে এবং ইউনেস্কো ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ তালিকায় এই উৎসবগুলিকে অন্তর্ভুক্ত করা হবে। শ্রী চৈতন্য মহাপ্রভুর স্মৃতিবিজড়িত স্থানগুলিকে নিয়ে একটি বিশেষ চৈতন্য স্পিরিচুয়াল সার্কিট বা আধ্যাত্মিক পর্যটন পথ তৈরি করা হবে এবং গৌড়ীয় মঠ, ভারত সেবাশ্রম সংঘ, ইসকন সংলগ্ন এলাকাগুলোতে সার্বিক উন্নয়নে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হবে। ঠাকুর পঞ্চানন বর্মার মতন জননায়কদের ইতিহাস অবদানকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হবে এবং আপনারা জানেন যে ব্যারাকপুর মানেই হচ্ছে মঙ্গল পাণ্ডে এবং তার ইতিহাসকে যেন সেই জায়গায় স্থান দেওয়া যায়, সেইটাকে নতুন করে তৈরি করা হবে এবং বিভিন্ন রাজ্যের বিভিন্ন নাট্যদল যারা রয়েছে তাদের বার্ষিক 1 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। আমরা জানি যে এই ব্যারাকপুরের মতো জায়গায়, নৈহাটি, বিভিন্ন জায়গায় আমাদের নাটকের থিয়েটারের দল আমাদের প্রচুর রয়েছে এবং তাদের কালচারাল সাইট তাদের প্রচুরভাবে রয়েছে এবং নাটক এবং থিয়েটার আজকের দিনে মুখ থুবড়ে পড়েছে, যেটা আমরা একটা অঙ্গ ছিল, কিন্তু সেই থিয়েটার শিল্পও মুখ থুবড়ে পড়েছে। কিন্তু প্রত্যেকটা থিয়েটার গ্রুপ, নাট্য দলগুলোকে 1 লক্ষ টাকা করে তাদেরকে প্রাথমিকভাবে তাদেরকে প্রদান করা হবে। বিভিন্নভাবে আপনাদের পর্যটন শিল্প নিয়ে বলেছি এবং পরিবেশের জন্য আমরা জানি রয়্যাল বেঙ্গল টাইগার এবং তাদের প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং সুরক্ষায় নিরলস কাজ করা হবে এবং আমরা জানি যে রয়্যাল বেঙ্গল টাইগার আমাদের কাছে গর্ব এবং রয়্যাল বেঙ্গল টাইগার যাতে সুষ্ঠুভাবে আমরা তাদেরকে সেই বাসস্থান আমরা ঠিক করতে পারি, তাদের খাদ্য ঠিক করতে পারি। আমাদের এই ওপরের মুকুট হচ্ছে দার্জিলিং, আমাদের বরফের মুকুট এবং আমাদের পশ্চিমবঙ্গের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান এবং ওপরে দার্জিলিংয়ের মুকুট এবং আমাদের নিচে সুন্দরবন, এই পুরো সিস্টেমটাকে আমাদের ট্যুরিজম প্রকল্প বলুন, পর্যটন শিল্পে বলুন, বিভিন্নভাবে সুন্দর করে ধরে রাখার জন্য এই ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবাংলা এলে বিভিন্নভাবে সুপরিকল্পিতভাবে সুসজ্জিত করে সুন্দর করে রাখা হবে। ধন্যবাদ। দিদি, আপনার নাটকের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কালকে বলেছেন যে নাটকের যে দলগুলো রয়েছে তাদের জন্য একটা আলাদা ডেডিকেটেড কলেজ করা হবে। ব্যারাকপুরের যিনি বিধায়ক ছিলেন তৃণমূল প্রার্থী, তিনি বলছেন যে যে সমস্ত রাজ্যে বিজেপি ক্ষমতায় রয়েছে সেখানে কেন হয়নি। গিরিশ ঘোষের মতো লোককে কি জানেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী? তিনি কি মহারাষ্ট্র কিংবা দিল্লি কিংবা বিহার এইখানে কি করেছে নাটকের দলগুলোর জন্য প্রশ্ন তুলছেন? আজকে ব্যারাকপুরের কে আছেন উনি এমপি রাজ চক্রবর্তী বিধায়ক ছিলেন, এখন তৃণমূল প্রার্থী। আজকে ওনাকে জিজ্ঞেস করুন যে আমাদের এই সিনেমা, এই টেলিভিশন শিল্পে অর্ধেক মানুষ কাজের অভাবে, মানে তাদের অবস্থা খুব শোচনীয়, উনিও জানেন। এবং রিসেন্টলি একজনের মৃত্যু হয়েছে বিনা সাবধানতায়। এবং যেভাবে আজকে এই সিনেমা শিল্প, সিরিয়াল শিল্প চলছে, টেলিসিরিয়াল, বিধায়ক হয়ে একজন পরিচালক, সিনেমার পরিচালক হয়ে নিজের জায়গাটাকে, নিজের টলিগঞ্জকে এখনো পর্যন্ত ঠিক করতে পারেনি। সেখানে রাজনীতির ছায়া পড়ে গেছে। অর্ধেক কলাকুশলী যদি তৃণমূলের নাম না লেখায় তাহলে তাদের কাজ থাকে না, তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এবং বিভিন্নভাবে তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে, তারা আর কাজ পাবে না বলে, কারণ তারা এই দলটা করে না বলে।
আগে নিজের জায়গাটা, নিজের টলিগঞ্জটাকে আগে ঠিক না করে তিনি কি করে মহারাষ্ট্রের কথা বলছেন, মহারাষ্ট্রের উনি কি জানেন? আগে টালিগঞ্জে নিজের বাড়ির জায়গাটা দেখুক, নিজের রাজ্যের জায়গাটা দেখুক। এবং আমরা মনে করি যে আজকে থিয়েটার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় প্রত্যেকটা কলাকুশলীকে আজকে আমাদের এই কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে সেই সম্মান দেয় এবং তাদের জন্য বিভিন্ন স্পোর্টসম্যান থেকে শুরু করে বিভিন্ন লোকেদের জন্য তারা পুরোপুরিভাবে সেই সহযোগিতাটা করে। আমাদের সরকারকে তো এখনও পর্যন্ত সুযোগ দেওয়া হয়নি, আর তার আগে মিথ্যে কথা বলাটা তো খুব সহজ হয়। সেই জন্য আগে আমাদের সরকার আসুক, দেখতে পাবেন আগামী 2 বছরের মধ্যে পশ্চিমবাংলাটাকে কিভাবে ডেভেলপ করা হয়েছে, পাল্টে দেওয়া হয়েছে। যদি পলতার এক জনসভা থেকে মুখ্যমন্ত্রী সরাসরি বললেন যে বিজেপি আসলে মাছ মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে, আপনাদের কোন কাকে চান? ভেবে দেখুন, আপনারা যদি বিশ্বাস করেন কিনা দেখুন সেটা। দিদি, আপনারাই বলুন, যেখানে লেখা আছে যে মৎস্য শিল্পকে একটা বড় শিল্প, মানে এক্সপোর্ট থেকে শুরু করে বিভিন্নভাবে একটা শিল্পে পরিণত করা হবে, সেখানে যারা মৎস্যজীবী রয়েছেন তাদের কাজের জায়গাটা, তাদের কর্মসংস্থান, তাদের আয় তাদের বাড়বে, সেখানে কি করে হয় যে মাছ বন্ধ করে দেওয়া হবে? আমরা তো বাঙালি, আমরা এতদিন ধরে তো পার্টি করছি, ওই আমাদের তো সেটা মনে হয়নি কখনো যে ভারতীয় জনতা পার্টিতে থাকতে গেলে আমি মাছ মাংস খেতে পারবো না। তো মানুষকে কিভাবে ভয় পাচ্ছে বিজেপিকে, এবং বিজেপিকে ভয় পাওয়ার পর বিভিন্নভাবে মাছ মাংস খেতে দেবে না, নিজের মতন জামা কাপড় পরতে দেবে না, এইসব নিজের মতো সাজগোজ করতে দেবে না, বিভিন্নভাবে ভয় দেখিয়ে বিজেপির ভোটটা কমাতে চাইছে। অভিষেক বলছে 3,000 টাকা দেবে, অন্য রাজ্যে দিক, যেখানে বিজেপি শাসিত রাজ্য সেখানে কেন দিচ্ছে না? এখানে লোক দেখানো কেন? এইখানে দরকার আছে, এইখানে মানুষকে দাঁড় করানোর জন্য দরকার আছে। মানুষকে খোঁড়া করে দিয়েছে, মানুষকে বাড়িতে বসিয়ে দিয়েছে। অন্যান্য রাজ্যে এরকম দরকার নয়, আসামে দরকার নেই, আমার মনে হয় এখানে দরকার আছে। কারণ আসামের মতো ভালো চলছে, তাদের দরকার নেই। আপনারা গুজরাট যান, আপনারা বিভিন্ন জায়গা যান, প্রত্যেকটা মানুষের মধ্যে এই পশ্চিমবাংলার মানুষের মতো ফার্স্ট্রেশন নেই। আমরা বুঝতে পারি যে ফার্স্ট্রেশনটা কেন হয়েছে, কাজের অভাব। সুতরাং মানুষকে যদি দাঁড় করাতে হয়, পশ্চিমবাংলাটাকে এতটাই গভীরে তাদের ক্ষত চলে গেছে, তাদেরকে উঠে দাঁড়াতে গেলে 3,000 টাকা তাদের দরকার আছে। কিন্তু শুধু 3,000 টাকা নয়, এই লক্ষ্মীর ভাণ্ডার 1500 যুবসাথীদের চা খাওয়ার জন্য 1500 টাকা দিয়ে 15 বছর ধরে শিল্প হব করে আমরা চাই যে 3,000 টাকা হাতে পেয়ে তারা আগে শুরু করুক নিজের জীবনযাত্রা, এবং তার সঙ্গে সঙ্গে তাদের নিজেদের যখন কর্মসংস্থান হবে, নিজেরা যখন এগিয়ে যাবে, আমরা ডেভেলপমেন্টও চাই তার সাথে সাথে। ম্যাম, দিদি, আজ সারা ED ভারতবর্ষে এক মিনিট। শ্রম কোড বিল লাগু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী বলছে 4টে শ্রম কোড বিল পশ্চিমবাংলায় লাগু হতে দেবেন। আমাদের লাগু হতে দেবেন না? না। কিসের জন্য দেবেন না? কেননা এখানে পুরোপুরিভাবে আমরা জানি এখানে একটা মানে এবং বিভিন্নভাবে ইউনিয়নবাজি করে, অর্ধেক লেবারদেরকে ইউনিয়নবাজি করে নিজেদের মধ্যে নিজেদের ঝগড়া লাগিয়ে এইসব ফ্যাক্টরিগুলো বলুন, শিল্পাঞ্চলগুলো পুরো নষ্ট করে দিয়েছে। পুরোপুরি মালিকদের সঙ্গে লেবারদেরকে গন্ডগোল পাকিয়ে, ভুল বোঝাবুঝি করে, মাঝখান থেকে পলিটিক্যাল ইউনিয়নবাজি ঢুকে পুরোপুরি নষ্ট করে দিয়েছে। যারা জানে যে এই লেবারদের এই বিলটা যদি আসে, তাহলে কিন্তু আজকে লেবাররা যে কোনো জায়গায় কাজ করতে পারে, বিভিন্ন জায়গায় তারা কাজ করতে পারে, বিভিন্ন জায়গায় তারা সেবা শুশ্রূষা পাবে, বিভিন্ন জায়গায় একটা কার্ডের নাম্বারের মাধ্যমে তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের সুবিধা পাবে, টাকা পয়সা থেকে শুরু করে তাদের জীবনযাত্রা অনেক স্মুথ হয়ে যাবে। কিন্তু তারা জানে যখনই সেটা করবে তখন তারা বিজেপি মনোনীত হয়ে যাবে, বিজেপিকে তারা সাপোর্ট করবে, এবং এই জন্যই মুখ্যমন্ত্রী কখনো চায় না সবসময় থাকুক তাদেরকে বিভেদের রাজনীতি করে সারাক্ষণ ভাগাভাগি রাজনীতিতে রাখ। লেফটো তো একই কথা বলছে, লেফটো তো একই কথা বলছে। मैम आज मैम, आज- ईडी ने एक्स एजुकेशन मिनिस्टर का घर में रेड किया, इसके बारे में क्या क्या कहेंगे? वो तो जेल में थे, उसका तो पूरा चल ही रहा है, इंक्वायरी तो चल ही रहा है। ईडी, सीबीआई वो तो एक न्यूट्रल अलग ही संस्था है, इसके साथ राजनीति का कोई जोड़ा हुआ नहीं है, कनेक्शन नहीं है। उनका इंक्वायरी जैसा चल रहा है। कोई दोष किया है, हम लोग सब देखे हैं कि कितना घरों से कितना रुपया मिले थे, हम सब लोग देखे हैं। इसका जैसा क्वेरी चल रहा है तो उसको क्वेरी चलने दीजिए, लेकिन हम लोग चाहते हैं कि जो दोषी है उसको शास्ति होना चाहिए, इसके साथ साथ जो भी इनके साथ इंटरकनेक्टेड है उसको भी लेना चाहिए। मैम, आज ईडी दफ्तर में सुजीत बोस के लड़का भी वही सुजीत बोस का लड़का भी, हाँ, उसके लड़का भी ईडी दफ्तर में आज गया मिलने के लिए। क्या बार बार ऐसे ईडी परेशान कर ये बोला जा रहा है? तो परेशान जब चोरी करते थे तब क्या लगता है, बार बार इतना चोरी करके क्यों हम लोग का जनता को परेशान करते हैं ये लोग? तो जब चोरी करेगा तब कुछ नहीं है, जब ईडी पकड़ेगा तब परेशान हो रहा है, ये कैसा बात है? ऐसा सिस्टम हो गया क्या पश्चिम बंगाल का कि चोरी के लिए सब कुछ माफ़ है?
लेकिन जब ईडीआई सीबी आके पकड़ेगा, कोई बोलेगा, तब बोले भाई क्यों मुझे परेशान कर रहा है, ये क्या बात है। पश्चिम बंगाल का जनता देख रहे हैं, पूरा तृणमूल कांग्रेस पूरा एकदम लुटेरा है, पूरा तृणमूल कांग्रेस पूरा मतलब जनता का पैसा पूरा लूट करके साफ कर दिया है। इस टाइम में सब लोग नमस्ते करके इन लोगों को बंगोपसागर में भेज देंगे। मैम हुमायूं कबीर का जो वायरल वीडियो जो हुआ उसके बारे में क्या कहेंगे, जहाँ पे पीएमओ का नाम बताया गया, एलओपी का भी नाम बताया गया, पैसा लेके बीजेपी ऐसा कुछ बोला कि शुरू से ही हम लोग, जब से हम लोग देखा हुमायूं कबीर तृणमूल से बाहर आए, जब प्लान बी उन लोगों का शुरू हुआ, अलग से किया, क्योंकि इन लोगों का माइनॉरिटी वोट को लेके बहुत परेशान थे। लगा था कि माइनॉरिटी लोग बहुत सारा कुछ चल रहा था, इसको डाइवर्ट करने के लिए अलग से इशू बनाया था, बाबरी मस्जिद की इशू बनाया था, ऐसे करके इशू बनाया था कि प्लान ए प्लान बी ये तृणमूल का ही है, ये तृणमूल का ही है। और ये जो भी ये प्राइम मिनिस्टर पीएमओ को लेके जो भी बोल रहा है, आप लोग सोचिए कभी भारतीय जनता पार्टी और कोई बाबरी मस्जिद यहाँ पे करेंगे, कोई विचारधारा से मिल रहा है क्या? ये विश्वास का ही नहीं है। 1000, 2000, 10,000 किलोमीटर से दूरी है। तो ये पूरा जो कॉन्स्पिरेसी है, ये पूरा तृणमूल का एक कॉन्स्पिरेसी है। प्लान ए, प्लान बी, प्लान सी सब था। इन लोगों को लगा कि अभी इसको पूरा एआई के माध्यम से जो भी है, हमको कुछ पता नहीं है, लेकिन जो भी हुआ है, ये सब जो भी है, ये हुमायूं कबीर और तृणमूल का अलग सा है। और अलग से एआई वीडियो बोलिए, अलग से नौटंकी करके बोलिए, ये चाहते हैं कि बीजेपी का वोट कम हो जाए और बीजेपी के लिए बाबरी मस्जिद हुमायूं कबीर को मिला के थोड़ा सा कम हो सकते। कुछ भी नहीं हो सकता। हम लोग पहले से ही बोला, जो टीएमसी है वही हुमायूं कबीर है। মানে কি বলবো, একটা কারেন্ট আছে মানুষের মধ্যে, আন্ডার কারেন্ট আছে, যে মানুষ এবারে চুপ করে রয়েছে, আর কোনো কিছুতেই ভাবার নেই। কৃষ্ণনগর উত্তর, কৃষ্ণনগর দক্ষিণ, যা যা নদীয়াতে সিট আছে, নিশ্চিন্তে থাকুন, একটা সিটও তৃণমূল পাবে না, কোনোভাবে পাবে না। কোটি কোটি টাকার দুর্নীতি নিয়ে সারা বাংলা জুড়ে এরা বসে আছে, সুতরাং কোনো সিট এবারে পাবে না। ভারতীয় জনতা পার্টি এবার সরকার গড়ছে এবং মানুষ একদম রেডি হয়েছে। সন্তুপানের নাম বাদ গেল, কি বলবেন? সন্তুপানের নাম বাদ গেল, সন্তুপানের নাম কোথায় বাদ গেল? জানো ভাই, আমি জানি না।